ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার না করার আহ্বান জয়নুল আবদিনের। ৩ জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে, আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন সরকার, বললেন রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সংসদ ভোট। বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভালো ভালো যে জায়গায় জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে। দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। ভুল নকশায় পিলার স্থাপনে দখলদারের পোয়া 12। কোরবানির আগে মশলার বাজারে উত্তাপ, 5,000 ছাড়িয়েছে এলাচের কেজি, হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম। ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে স্বস্তি। একদিনে চাকরির 23 পরীক্ষা, একাধিক আবেদন করলেও অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় প্রার্থীদের ক্ষোভ। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান অভিভাবকদের। অর্থবিত্তের সন্ধানে অবৈধ পথে ইতালি যাত্রা, মাঝপথে লিবিয়ায় মাফিয়াদের খপ্পরে পড়ে লাশ হচ্ছেন অনেকেই। দালাল নির্মূলের চেষ্টায় শরীয়তপুরের পুলিশ। এবং রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার, অনাহার অপুষ্টিতে প্রাণ গেল 29 শিশুর। প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা। ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও 85 ফিলিস্তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, 3 উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার না করার আহ্বানও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ ভোট। নানা কারণে দায়িত্ব পালনে সরকার বাধা পাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনে শুরু হয় তুমুল আলোচনা। এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চায় না বিএনপি। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে 3 উপদেষ্টার পদত্যাগ চাইলেও বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলেও জানান তিনি। আপনার এনসিসি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে এই জন্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি বর্তমান সরকার, তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদের ভোট। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে
একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নানা কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই জানাবেন। উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা উনার থেকেই শুনবেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। নির্বাচনের পথে অগ্রসরের নানা পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতিও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে একটি পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা সেই শহীদদের পরিবারের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের পক্ষ থেকে নানা কাজের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন বলেও দাবি তার। সকালে নরসিংদীর বেহেরপাড়ায় গণ অভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও প্রতিশ্রুতি দেন রিজভী। এর আগে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ আরমান মোল্লার ছেলে মেয়ের সঙ্গে দেখা করে খোঁজ খবর দেন। যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? বিচার, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। স্বৈরাচারের পতন হলেও দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ করে জুনায়েদ সাকিব বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারকে শ্রমিকদের দাবির প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের এই নেতা। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। পরিণতি আমরা আজকে দেখছি, একটা ভয়ঙ্কর অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের অভিযোগ তুলে চট্টগ্রামে বিক্ষোভ করছে জুলাই ঐক্য। এই মুহূর্তে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি শফিকের কাছে। শফিক, জুলাই ঐক্যের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ভারত বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের যেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ রয়েছে সেখান থেকে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ঐক্য চট্টগ্রামের পক্ষ থেকে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং ছাত্রফ্রন্ট সব ধরনের, অর্থাৎ যেই জুলাই ঐক্য পক্ষে যে সংগঠনগুলো ছিল সবাই কিন্তু একসাথে কিন্তু আজকের এই মিছিলে অংশ নিয়ে তাদের মূল দাবি হচ্ছে এই দীর্ঘ 36 দিনে আন্দোলনে বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ পেয়েছে, সে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলছে, সেই গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি পক্ষ, সেই পক্ষকে চিহ্নিত করার কথা জানাচ্ছেন এবং তারা বলছেন এই জুলাই 36 দিনের আন্দোলনে যে দলগুলো তাদের সাথে ছিল, যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবার নতুনভাবে সে দেশ গড়তে চায় এবং বিক্ষোভ মিছিলে কিন্তু এই মুহূর্তে নগরীর প্রেস ক্লাবের সামনে এসেছে মিছিলটা এবং তাদের যে দাবি সেটা হচ্ছে এই দেশের যে একটি ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্যকে কোনোভাবে বিনষ্ট করা যাবে না, এই ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রাখতে না পারলে বাংলাদেশ আবার ভুল পথে যাবে। অর্থাৎ তারা বলছেন যে বাংলাদেশের এই ঐক্যকে অবশ্যই ধরে রাখতে পারেন। গত
2 দিন ধরে যে ষড়যন্ত্র চলছে সেটিকে তারা বলছে এটা ভারতের ষড়যন্ত্র এবং সেটিকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং চট্টগ্রামে যে আন্দুকিল্লা শাহে জামি মসজিদ ঐতিহাসিক সেখান থেকে কিন্তু প্রায় 500-এর বেশি এই যে বিভিন্ন শিক্ষার্থীরা এবং মুসল্লিরা সবাই কিন্তু এসে আন্দোলনে যোগ দিয়েছেন এবং সবার একই কথা যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যেভাবে দেশ সংগঠিত হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। যে ভুল বোঝাবুঝি হয়েছে বিভিন্ন দলের সাথে অর্থাৎ জুলাই ঐক্যের যে দলগুলো সমর্থক যে দলগুলো রয়েছে তাদের সাথে বৈঠকের মাধ্যমে সেটি সমাধান করার কথা বলছেন এবং সেখানে ফেসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, পাশাপাশি ভারতীয় বিভিন্ন ষড়যন্ত্রের কথা তারা তুলে ধরছেন এবং তাদের যে মূল মেসেজ সেটি হচ্ছে এই ঐক্য, এই বিপ্লব, এই নতুন বাংলাদেশের স্বপ্ন কখনোই ভেঙে যেতে দেবে না। তারা প্রয়োজনে আবার রাজপথে নামে সেই স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে যে তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে স্লোগান আমরা দেখতে পাচ্ছি দিল্লি না ঢাকা, সেই স্লোগানটাই আজকে এখানে বেশি দেওয়া হচ্ছে এবং তারা বলছে আসলে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে একটি পথ, সেটি হচ্ছে সবাইকে, সব দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যে উপদেষ্টাদের বিষয়ে যে সমালোচনা হচ্ছে সেটিকে বৈঠকের মাধ্যমে সমাধান করার কথা তারা জানাচ্ছেন এবং এখানে মূলত বৈষম্য শিক্ষার্থী, এনসিপি, তাদের যে সংগঠনগুলো রয়েছে মহানগরের উত্তর দক্ষিণের সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই যে মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা নগরী যে কাজী দেউরি নগরী যে জামাল খান রয়েছে সেই জামাল খানে এসে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং এখানে হয়তো সংক্ষিপ্ত একটি সমাবেশ তারা করতে পারে। এই মুহূর্তে কিন্তু সেই মিছিলটি চট্টগ্রামের প্রেস ক্লাবে এসেছেন এবং তারা বলছেন যে এই যে 1400 শহীদের বিনিময় এবং 20,000-এর মতো আহতের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে সে বাংলাদেশে একদিনের দুদিনের ষড়যন্ত্রে এই বাংলাদেশ ভেঙে পড়তে পারে না এবং যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত গত 2 দিন ধরে দেশের যে গুমুট অবস্থা চলছে, গত রাতে তারা বলছে যে গুমুট অবস্থা চলছে, প্রধান উপদেষ্টার অ্যাকশন নিয়ে বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র চলছে, সেটি তারা নষ্ট করে দিতে চায় এবং সেটির প্রতিবাদে কিন্তু দাঁড়াচ্ছেন এই মুহূর্তে নগরী যে জামাল খান রয়েছে সেই জামাল খানে কিন্তু দলটি এসেছেন এবং তারা বিক্ষোভ মিছিলটি এসেছেন। সেখান থেকে কিন্তু তারা নানা দাবি দাবা কিন্তু তারা তুলে ধরছেন। এই মুহূর্তে তারা যে কাজী যে জামাল খান যেই জামাল খানের এলাকায় তারা এসেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে আপনাদের মূল বার্তাটা কি থাকবে। আজ গতকালকে আমরা দেখেছি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, জুলাই নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ আছি। জুলাই স্পিরিটকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে আবার জুলাই নেমে আসবে, এটাই হচ্ছে আমাদের বার্তা। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতার পক্ষ থেকে দায়িত্ব দিছি যে এখানে মূলত বিচার সংস্কার আর নির্বাচন, আমরা এখনো পর্যন্ত বিচার আর সংস্কারের দৃশ্যমান কোনো গতি আমরা দেখি নাই। আমরা সরকার থেকে জানতেছি যে তারা বিভিন্ন ধরনের চাপে আছে, তো ওই জায়গা থেকে সরকার যাতে জুলাইয়ের আহত শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে এবং দৃশ্যমান বিচার সংস্কারের আমরা গতি দেখতে পাই। আপনাকে আমরা যেটি বলতে পারছি তারা আসলে ঐক্যের কথা বলেছেন, এই নতুন বাংলাদেশকে টিকিয়ে রাখা বলেছেন এবং সবাই মিলে নতুন দেশকে গড়ার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিলের খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। সেনা, নৌ, বিমান 3 বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটির অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ আর্মিতে দেয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় একটি স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে বিজ্ঞপ্তি বের করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয় ফেসবুক পোস্টে। এসব গুজবে সাড়া দিয়ে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় সেনাবাহিনী। অন্য প্রসঙ্গ, নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ-নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগা সিটির পরিবেশ প্রতিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে $51 বিলিয়ন।
2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট, তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। উল্টো অভিযোগ আছে রক্ষকের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আল আমিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি 3 দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। মাটি এই যে ফালাই বরাট করে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে। প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, বুড়িগঙ্গা ও তুরাগকে দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো, আর পরিবেশ প্রতিবেশ নিয়ে কারোই যেন চিন্তা ভাবনা করার কোনো সময়ই নেই। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আর আইনের প্রয়োগ তো অবশ্যই করতে হবে। নদী গবেষকরা বলছেন খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। তার মধ্যে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে আটি, কনাই, দোলাই, পান্ড ও নড়াই সহ বেশিরভাগ নদ নদী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। একই দিনে 23 নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরি প্রার্থী। এই ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না। অভিভাবকরা বলছেন, বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি নামক সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা, কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়েছিলেন চরম সিদ্ধান্তহীনতায়। যারা একাধিক অ্যাপ্লাই করছে তাদের তো সবারই আশা ছিল পরীক্ষাগুলো দিবে, যদি ভালো প্রস্তুতি থাকে তো অনেক ভালো জায়গায় তাদের হতে পারতো, কিন্তু তারা তো সেটা মিস করলো। একই দিনে পরীক্ষা হলে যে সমস্যাটা হয়, যে যদি দূরত্ব হয় বেশি তাহলে একটা টেনশন কাজ করে বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গা একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের জন্য হয়রানিমূলক একটা ব্যাপার যে একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, পড়াশোনা করি, যে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে, তো এটা তো ঠিক না। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে, তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সেই বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও দমন-পীড়ন বন্ধ সহ 7 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।
সকাল থেকে স্লোগানে পল্লী বিদ্যুৎ সংস্কারের দাবি তোলেন সারা দেশ থেকে আসা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বিভিন্ন অনিয়মের অভিযোগ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। চাকরিচ্যুত যাদের করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। এক সপ্তাহে প্রায় ২০০০ লাইনম্যানদেরকে, যারা ঝুঁকিপূর্ণ লাইনে কর্মরত অবস্থায় থাকে, তাদেরকে অন্যভাবে বদলি করা হয়েছে। আমরা নিয়মিত চাকরি চাই। নিয়মিত যদি থাকতাম তাহলে আমার এই ক্ষতিপূরণের বাবদ আমি কিছু পাইতাম। যে দাবি ছিল সেই দাবিগুলোকে কোনোভাবেই কখনোই গুরুত্বের সাথে দেখা হয়নি। আমরা এই জনদুর্ভোগ চাই না। আমরা অসহায় মানুষ কোথায় যাব? আপনাদের কাছে আসছি এবং আজকে আমরা নিয়মিত ছাড়া এই জায়গা থেকে আমরা যাব না। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকে দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ। অনেকে মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটেমাটি আর স্বর্ণালংকার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইসরাফিলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ৫ বা ৭ বার চোখ বাঁধতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শক দিতে পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলে তো। আর সম্পূর্ণ টোটাল প্রায় ৬৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটেমাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়। লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পায় বাইন্দা আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ ছয়গাঁও ইউনিয়নের ১১ যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। সচ্ছলতার আশায় সৌদি আরব যান দুই ভাই। কে জানতো এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। গাজীপুরের ভুরুলিয়া থেকে সৌদি যাওয়ার ৬ মাসের মাথায় দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ডের জন্য এজেন্সি মালিককেই দায়ী করছেন নিহত দুই ভাইয়ের পরিবার। আদরের দুই সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। সৌদি আরবে স্থানীয় সময় বুধবার রাতে প্রবাসী দুই ভাই কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগরকে হত্যা করা হয়। তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি গাজীপুরের ভুরুলিয়ায়। ওদেরকে নাকি মাইরা পরে ঘরের ভিতরে রাইখা চলে গেছে আর কি, কে বা কাহারা মারছে এরা ওইখান থেকে ফোন দিয়ে জানাইছে। জানানোর পরে আমরা খবর পেয়ে পরে আসছি। গেল বছর সামিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে সৌদি যান দুই ভাই কাকন ও সাগর। সম্প্রতি এজেন্সি মালিক বাহারুদ্দিনকে সঙ্গে নিয়ে সৌদিতে দুই ছেলের সঙ্গে দেখা করেন বাবা মোশাররফ হোসেন। ফেরার পথে দেশে পৌঁছে দিতে তার সঙ্গে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে দেন এজেন্সি মালিক, কিন্তু কাগজপত্র না থাকায় তা রেখে দেয় সৌদি বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মোশাররফ ও বাহারের মধ্যে। পরিবারের দাবি, এর জেরেই মোশাররফের দুই ছেলে কাকন ও সাগরকে হত্যা করা হয়েছে। এই দালাল অনেক দিন যাবত আমাদেরকে হুমকি দামকি দিতেছে, আমরা আইনের আশ্রয় নিছি, তারপরে কেন আমরা এটার কোনো সুরা হইল না। যদিও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই জানিয়ে বাহার জানান, উল্টো দেশে পৌঁছে দেওয়ার নামে তার স্বর্ণ আর ফেরত দেয়নি মোশাররফ। অবৈধ অ্যারেস্ট করবো, না হলে আপনি এটা রাখি আসবেন। একটা সুতাও তো আমরা রাখি আসার কোনো ক্যাপাসিটি নেই। দেওয়ার পরে করার পরে যে উনি ওনারা আমার নামে লিখছে, ওনার ছেলে দুটারে আমি এভাবে করছি। নিহতদের মরদেহ ফিরে পেতে এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার।
মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বন্ধুরা মিলে ছোটখাটো চুরি থেকে এক পর্যায়ে করে সিএনজি চালিত অটোরিকশায় ছিনতাইয়ের পরিকল্পনা। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে গভীর রাতে যাত্রী বেশে একটি অটোরিকশায় ওঠে। পথে সুযোগ বুঝে চালককে হত্যা করে লাশ ফেলে যায় মিরপুর ডিওএইচএস এলাকায়। শুক্রবার এক ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে এ ঘটনা ও ছিনতাই চক্রে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে 16 মে রাতে যাত্রী সেজে সিএনজি চালিত অটোরিকশাতে ওঠেন 2 যুবক। র্যাব বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি 60 ফুট পানির ট্যাঙ্ক এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন যাত্রীরা। শুক্রবার র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় অটোরিকশাটি ভাড়া নেওয়া 2 যাত্রীর নাম সৌরভ ও ইয়াসিন। পানির ট্যাঙ্ক এলাকায় তাদের সঙ্গে যোগ দেয় আরও 2 জন। চালকের মৃত্যু নিশ্চিত হলে লাশ ফেলে যায় মিরপুর ডিওএইচএস এর পাশের এলাকায়। 2 জনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। এই ড্রাইভারকে যদি বাঁচাই রাখা হয় সেক্ষেত্রে তারা আইনি ঝামেলায় পড়বে। এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচাই রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। ঘটনার তদন্তে নেমে 22 মে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় ঘটনার মূল হোতা সহ চক্রের 5 সদস্যকে। জব্দ করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটিও। মাদকাসক্ত, ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিস ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। ছুটির দিনেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা। অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে শহরটির বাতাসের মান। শুক্রবার সকাল 10টার দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স IQI-এ দেখা গেছে দূষিত বাতাসের শহরের তালিকায় 157 স্কোর নিয়ে প্রথম অবস্থান করছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে বায়ুর এ মান শহরের সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য বিপজ্জনক। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ প্রথম দিক থেকে থাকা 3টি শহরের বাতাসই অস্বাস্থ্যকর। শীর্ষ 3-এ থাকা বাকি 2 শহর সৌদির রিয়াদ ও পাকিস্তানের লাহোর, যাদের স্কোর যথাক্রমে 153 ও 152। মেঘলা আকাশ, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি। তারপরও কক্সবাজার সমুদ্র সৈকতে থেমে নেই ভ্রমণ পিপাসুদের আনন্দ উল্লাস। সাপ্তাহিক ছুটির দিনে মেতেছে বালুচর ও নোনা জলে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে লাল পতাকা। বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মেঘলা আকাশ, বেড়েছে বাতাসের গতিবেগ, মাঝে মাঝে ঝড়ো বৃষ্টি। এমন আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র স্নান ও বালুচরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ প্রেমীরা বলছেন এই আবহাওয়া আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজারে তো আসছি সমুদ্রে গোসল করবো, ভিজবো, সেই ক্ষেত্রে বৃষ্টির কথা কখনো বাধা হইতে পারে না। আকাশটা অনেক মেঘলা, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে। এত আনন্দ কোনো মুহূর্তের জন্য আসছি, সেই আনন্দটা আসলে আমাদের সার্থক হয়েছে মনে হচ্ছে। সাগরের বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। সমুদ্র স্নানে হাঁটু সমান পানির চেয়ে গভীরে নামলেই পর্যটকদের করা হচ্ছে সতর্ক, কিন্তু তা মানছেন না অনেকেই। লাইফগার্ড আছে, অতিরিক্ত ডিউটি করতেছি এবং যারা পানিতে নামতেছে তাদেরকে আমরা সতর্কবার্তা দিচ্ছি যে উপরে আসার জন্য এবং পানিতে না নামার জন্য। এদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদের টানা ছুটিতে পর্যটকদের আতিথেয়তায় দিতে প্রস্তুত তারা। দেয়া হচ্ছে ছাড়ও। এরই মধ্যে বুকিং হয়েছে 70% কক্ষ। অনেক রাশ, এরপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আপ টু 30% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি। প্রস্তুতি ভালো এবং বুকিংটাও পাচ্ছি, আশা করি আরও ভালো বুকিং পাবো। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2 জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম ভ্রমণ ক্লান্তির বিবেচনায় ভুটান ম্যাচে না খেলার সম্ভাবনা।
বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ির ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। শাখা টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলা মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়, কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলো নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি এবং অনেক অনুপযোগী আছে, এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1101টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারভিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর মধ্যে একটি লন্ডনের 17 গ্রেসভেন স্কোয়ারের বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে। এটি পরের বছর 19.5 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এলাচ, দারচিনি, লবঙ্গ থেকে শুরু করে ঊর্ধ্বমুখী জিরার দর মানভেদে 4,800 থেকে 6,000-এ বিক্রি হচ্ছে প্রতি কেজি এলাচ। এর মাঝেও কিছুটা স্বস্তির খবর ব্রয়লার মুরগি, চাল ও সবজির বাজারে। ঈদুল আজহার এখনও সপ্তাহ দুয়েক বাকি। এর আগে রাজধানীর মশলার বাজারে ঈদ মৌসুমের রেশ। মাংস রান্নার অন্যতম কিছু অনুষঙ্গের দাম যেন আকাশচুম্বী। শুক্রবার কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, 1 মাসে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজির দাম ওঠানামা করছে 4,800 থেকে 6,000-এ। এছাড়া 1,000-এর বেশি দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কোরবান উপলক্ষে আমরা সাধারণ জনগণ একটু মশলার দামটা একটু কম। আবহাওয়ার অবস্থা যেমন ঠিক মশলার বাজারের অবস্থা সেরকম গরম, মশলার দামটা একটু বাড়তি আছে। মশলার বাজারে এখনই ক্রেতার ঘাম ছুটলেও বিক্রেতারা বলছেন আগামীতে দাম আরো বাড়তে পারে। মশলার চাহিদা একটু ভালো, কিন্তু দাম এলাচির দামটা একটু বেশি, আর অন্যান্য মশলার দাম ঠিক আছে। এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, 5 কেজিতে আপনার 200-300 টাকা। তবে এর মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগি ও সবজির দাম। প্রতি কেজিতে ব্রয়লারের দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 150-তে। সীমিত রেট থাকাতে আপনার মনে হয় সাধারণ পাবলিকের কেনাকাটা অনেক সুবিধা হইতেছে। সবজির বাজারটা এখন একটু কম আছে, খুব বেশি ঊর্ধ্বগতি না। নিম্নমানের মানুষের জন্য একবারে গ্রহণযোগ্য। বাজারে সরবরাহ বাড়ায় নিম্নমুখী সব ধরনের চালের দামও। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন আরও 85 জন।
এছাড়া অনাহারে মারা গেছেন অন্তত ২৯ জন। এদিকে দক্ষিণ লেবাননের অন্তত ৫টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে ভয়াবহ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত। ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন। শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। হাসপাতালগুলোতে নেই ঠাঁই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা। এমন বাস্তবতায় খাদ্য, ওষুধ আর নিরাপত্তার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার ৯০টি ট্রাকে খাদ্য, ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে। তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা ২১ লাখ মানুষের জন্য যথেষ্ট নয়। রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে বৃহস্পতিবার সকালে দেশটির চারপাশে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। পরে ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার দায় স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ২ জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী, আর একদিন পরই আসবেন সমিত সোম। ১০ জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। দেশের ফুটবল বুধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২ জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই ৩০ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তার তো কিছু শিডিউল আছে, তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে। সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা, যেহেতু তার যে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে মানে সে ঢাকায় রিচ করতেছে ২ তারিখ, তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়। ১০ জুনের ম্যাচ সামনে রেখে ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। সমিত সোমের খেলা রয়েছে ৩১ তারিখ, আর হামজার খেলা ২৪ তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। ৩ জনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে, ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে। যেটা দেখা যায় যদি এই প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ৪ জুন ও ১০ জুনের ম্যাচের জন্য আগামী ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো এফডব্লিউ এর সেরার তকমা পেয়েছেন এই মিশরীয় তারকা। এবারের মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়ার সঙ্গে সর্বোচ্চ ২৮টি গোল ও ১৮টি অ্যাসিস্ট রয়েছে সালাহর। অ্যাসোসিয়েশন সদস্যদের ৯০% ভোটে এবারের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরওয়ার্ড। লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে সালাহর হাতে পুরস্কার তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ইয়ান রুশ। এদিকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্ট্রাইকার অ্যালিসা রুশো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার চায় না বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সংসদ ভোট, এদিক সেদিকে যাওয়ার সুযোগ নেই বললেন রিজওয়ানা।
ঐক্য বিনষ্ট ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ, সরকারের প্রতি দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি, গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান। এবং একদিনে চাকরির 23 পরীক্ষা, একাধিক আবেদন করলেও অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় প্রার্থীদের ক্ষোভ। বেকার সমস্যার সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান অভিভাবকদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।